সবসময় আমাদের তৃণমূল কংগ্রেসের বার্তা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বার্তা, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির বার্তা একটাই বার্তা, শান্তির বার্তা। আমরা চাই এলাকায় শান্তি থাকুক, আমরা চাই ব্লকে শান্তি থাকুক, আমরা চাই জেলায় শান্তি থাকুক, রাজ্যে শান্তি থাকুক। তাহলে শান্তিতে থাকলে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে, সবল থাকবে, তারা তাদের পড়াশোনা করতে পারবে, কালচারাল মাইন্ড থাকবে, তারা তাদের ঐতিহ্যকে নিয়ে বেঁচে থাকতে পারবে, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। আর এটাই বিজেপি চায় না যে মানুষ পড়াশোনা করে শিক্ষিত হয়ে গিয়ে তারা প্রশ্ন তুলুক সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে প্রশ্ন না উঠে তার জন্য কিন্তু বারংবার মানুষকে বিভ্রান্ত করে এরকমভাবে একটা অশান্তি বাতাবরণ সৃষ্টি করছে। আমরা চাই যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যতজনই আছে সবাই এক জায়গায় এক ছায়ার তলায় এসে একসাথে থাকুক। তাহলেই তো আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আক্ষরিক অর্থে কিন্তু প্রকাশ পাবে। ধন্যবাদ। सरकार तो गई हुई है, मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है। गुज़श्ता 22 अप्रैल को पहलगाम में जो दर्दनाक हादसा पेश आया और 26 लोगों की जानें गई, ये एक दर्दनाक हादसा है। इसे भुलाना उन पर्यटकों के लिए बहुत मुश्किल है जो वहाँ उस वक्त मौजूद थे। इंटेलिजेंस ब्यूरो, हुकूमत हिंद और सिक्योरिटी के ये मुकम्मल फेल्यूर है। आइए इस बच्चे की बात सुनते हैं। कश्मीर तो बहुत अच्छा है। हम पहलगाम गए थे, उधर घोड़े से जाना होता था ऊपर, तो ऊपर गए तो 10-15 मिनट में वो आतंकवादी आ गए। तो हम भागे और छुपे। आतंकवादी ने ढूंढ लिया। हमें तो टोटल 2 ही दिखे थे। एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स को बस, और हिंदू वाले जेंट्स को गोली मारती गन से। और बाद में जब वो अचानक से गायब हो गए, चले गए, तब सब बोले जो बच्चे हैं वो भागो नीचे। तो हम नीचे भाग गए। मम्मी दीदी ने तो मेरे को घोड़े पर बिठा दिया था। मम्मी दीदी उतर के आई, मैं घोड़े से आया था। मुझे लगा तो गए थे, मेरे को लगा गए, अब तो गए, पर उन लोगों ने बचा लिया। मेरी मम्मी तो जा नहीं रही थी मेरे पापा को छोड़ के, पर हम दोनों के लिए तो जाना पड़ा था। हाँ, इन दिनों पूरे हिंदुस्तान में पहलगाम को लेकर लोग कैंडल मार्च निकाल रहे हैं और शोक प्रकट कर रहे हैं और अमन और अमान की बात कर रहे हैं। इस सिलसिले में पूर्व बर्दवान में भी एक रैली निकाला गया और लोगों से अपील की गई कि आप अमन और अमान बरकरार रखें और मुल्क में जो हालात हैं उस पर निगाह रखें। इस मामले में पूर्व बर्दवान टीएमसी यूथ लीडर शेख अफजल रहमान ने अपनी बातें रखी और उन्होंने कहा कि इस तरह से जो हंगामे हो रहे हैं, जो हमले हो रहे हैं, इसमें हुकूमत हिंद की सरासर नाकामी है, सिक्योरिटी की नाकामी है। আমরা ঘটনার নিন্দা করি, মর্মান্তিক, নিষ্ঠুরতম। শুধু প্রাক্তন মেজর জেনারেল জিডি বক্সির একটা ক্লিপিং খানিকটা শোনালাম। কি বলছে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যারা জঙ্গি তাদের কখনো কোনো ধর্ম নেই, জাত নেই, জঙ্গি। কিন্তু ভারত সরকার ওই বক্তৃতাটা পড়ে দেখবেন, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, গত 3 বছর 1,80,000 সেনাবাহিনী কমিয়ে দিয়েছে। করতে পারেন, এটা কি ব্যর্থতা নয়? রাজনীতিভাবে যা বলার অন্য বিষয়, কিন্তু যারা বুদ্ধিজীবী মানুষ তারা বলুন, তাহলে সেনাবাহিনীর কাজ কী ছিল? তাহলে বলুন, জঙ্গিরা আসতে পারে, কোনো এত কিছু হচ্ছে, তাহলে সীমান্ত রক্ষী তারা ব্যর্থ হয়নি, এটা কেন্দ্রের মধ্যে পড়ে, তারা কোথায় ছিল? জঙ্গি আসতে পারে কি আসবে, কিন্তু আবার দেখুন খবরের কাগজ যদি পড়া যায়, ওরা এলো, মারলো, চলে গেল অবাধে। আমরা ওই বিতর্কের মধ্যে না গিয়েও বলতে পারি। শুধু আমি আজকে প্রাক্তন মেজর জেনারেল রিটায়ার্ড জেডি বক্সির বক্তৃতাটা শুনছিলাম। একসময় তিনি মোদির চরম ভক্ত ছিলেন, পড়ে দেখবেন।
তিনি আজ কি কথা বলছেন। আমরা শোক জানাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে যারা পশ্চিমবঙ্গে যে 3 জন পর্যটক প্রাণ হারিয়েছেন তাদের বাড়িতে মুখ্যমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। আমরা সমস্ত কিছু নিন্দা করি। এই জঙ্গি হাঙ্গামা কি যেভাবেই প্রাণ যাক না কেন তাদের প্রতি সমবেদনা, আমরা তার নিন্দা করি। আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান এক গোটা ভারতবর্ষে এর বিরুদ্ধে আমরা লড়াই করি। এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কেউ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আরও জ্বলে উঠুক, আরও আগুন জ্বলুক, বরঞ্চ আমাদের পাশে দাঁড়াতে হবে পরিবারদের, আর সরকারকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে এই ঘটনা না ঘটে। আমি যুবকর্মীদের অভিনন্দন জানাই, রাজনীতিকে অভিনন্দন জানাই। খুব কম সময়ে, সঠিক সময়ে একটা তাড়াতাড়ি করে প্রোগ্রামটা আপনারা করেছেন। আমরা সবাই চেষ্টা করছি হাজির হবার। আমরা মৃত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং দোষী ব্যক্তি তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিউ খুব ক্লিয়ার, তিনি বলেছেন যে শুধু একবার নয়, প্রতিটি ঘটনাতেই তিনি বলেছেন জঙ্গির জাত হয় না, জঙ্গির ধর্ম হয় না। আমরা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলতার মধ্যে নেই। জয় হিন্দ, বন্দে মাতরম। থেকে শুরু হবে মোমবাতি মিছিল পেহেলগাঁও সম্বন্ধে, যেটা মানে একটা আন্দোলন নয়, একটা শোক মিছিল বলা যেতে পারে। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সে তো অতি নিন্দনীয় ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে যে পরিবারগুলি ওর মধ্যে সাফার করেছে তাদের পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা এবং তাদের প্রতি আমরা গভীরভাবে শোকাহত। তার জন্যই আমরা আজকে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা পূর্ব বর্ধমান জেলার কার্জন গেট থেকে 5:30টার সময় আমরা শুরু করছি একটা মোমবাতি মিছিল, যেখানে থাকবে আমাদের শুধুমাত্র আমরা শোক জ্ঞাপনেই এই মিছিলটির আয়োজন করা। এবং আজকে তো আমরা তো বলছি বারবার সব জায়গাতে একটাই কথা, যে যতবারই কেন্দ্র সরকার বিপদে পড়ে বা কেন্দ্র সরকার যখনই ব্যাক ফুটে আসে তখনই কি এরকমভাবে সন্ত্রাসবাদীদের হামলা আমাদের ভারতের বুকে নেমে আসে? আমাদের কি সাধারণ মানুষের প্রাণ কি এভাবেই মানে এতই নিছক মূল্যহীন যে কেন্দ্র সরকার বিপদে পড়লে তাদেরকে প্রাণ দিয়ে তার মানে ভরপাই করতে হবে? তার কারণ হচ্ছে, দেখুন, যখন আগের বার দেখেছিলাম আমরা যে বিজেপি সরকার, বিশেষ করে বিজেপির সরকার যখন বিপদে পড়েছিল আগে, তখন একটা পুলওয়ামা অ্যাটাক হলো, যেখানে আমাদের ভারতীয় সেনাবাহিনী যারা সৈনিক জওয়ান তারা এতজন মানে তাদের এতজনের নিথর দেহ আমাদেরকে তুলে আনতে হয়েছিল কাশ্মীর থেকে। আজকের ডেটে আবার দেখুন এই বিভিন্নভাবে মূল্যবৃদ্ধি নিয়ে মানুষ কথা বলতে শুরু করেছে, জিনিসের দাম বাড়ছে সেই নিয়ে কথা বলতে শুরু করেছে। আজকে ওয়াকফ বিল নিয়ে যেটা মানে একটা অনৈতিকভাবে আমাদের মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাইছি না জোর করে আমাদের উপকার করতে আসবে, কিন্তু সেক্ষেত্রে এইগুলো যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সরকার যখনই ব্যাক ফুটে যাচ্ছে তখন এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। বলা যেতে পারে সম্পূর্ণ ফেলিয়ার, টোটাল ফেলিয়ার সামরিক যারা রয়েছে এখানে। বলতে গেলে এক কথায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ফেলিয়ার, অমিত শাহ তার অতি বিলম্বে মানে অতি শীঘ্রই ওনার পদত্যাগ করা উচিত। এই যেমন ধরুন আপনার শুধু সংখ্যালঘু বলতে তো নয়, যেমন 95 বছরের ঐতিহ্য জৈন মন্দির মুম্বাই যেটা গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, কি বলবেন? দেখুন, এরা তো এটাই এদের বিজেপিদের কালচার। বিজেপির কিন্তু এটা নয় যে শুধুমাত্র আমরা মানুষের পরিষেবা দেবো, মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য কিছু করব। এটা ভাবে তো একমাত্র তৃণমূল কংগ্রেসই ভাবে। তাছাড়া বাকি এদের এজেন্ডা সবসময় কী করে মানুষে বিভেদ লাগিয়ে রাখবো, হিন্দু মুসলিম করে বেড়াবো। আজকের দিনে শুভেন্দু অধিকারী রাস্তায় পোড়াচ্ছে আর হিন্দুস্তান মুর্দাবাদ বলে কথা বলে দিচ্ছে। তো এই সমস্ত নেতাদের দেখলেই বোঝা যায় যে বিজেপির কালচার কীরকম, বিজেপি কি চাই, বিজেপি দাঙ্গা বাঁধাতে চায় এবং হিন্দু মুসলিমদের মধ্যে একটা রাইটস ছড়ানোর জন্যই দেখবেন দুদিন ধরে আমরা মিডিয়াতে দেখছি বারবার যে নাকি যারা সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে তারা নাকি এসে ধরে ধরে জিজ্ঞেস করেছে তোমার নাম কি, হিন্দু হলে মেরেছে, মুসলিম হলে ছেড়েছে। কিন্তু আমি তো ডেথ যে লিস্টটা, সে একটা লিস্ট প্রকাশ হয়েছিল, সেখানেও দেখলাম একটা সৈয়দ কি শাহ নামের একজন আদিল শাহ। তাহলে সেই সৈয়দ আদিল শাহ যিনি যে নামের ব্যক্তি রয়েছেন ওখানে মৃত বলে যাকে পাওয়া গেছে, উনি কি কখনোই মানে মুসলিম নয়? তো যারা সন্ত্রাস করে, যারা সন্ত্রাসবাদী, তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম হয়, তাদের ধর্ম একটাই যে তারা সন্ত্রাসবাদী। এক্ষেত্রে দেখুন, যদি এতক্ষণ ধরে যদি সময় পেয়ে গিয়ে থাকে জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা
যে তারা নাম ধরে ধরে জিজ্ঞেস করে করে মারতে পেরেছে, তাহলে এতক্ষণ ধরে আমাদের ইন্টেল কি করছিল, এতক্ষণ ধরে আমাদের বিএসএফ কি করছিল, তাদের কি কাছে কোনো ইনপুট ছিল না, নাকি এটা সোচি সমঝি সাজিশ? এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা কিন্তু এটা ভাবতে বাধ্য হচ্ছি যে এটা কি সোচি সমঝি সাজিশ, যে সাজিশে আমাদের ভারতবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে।